স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। শার্লি পাশ ফিরল। চার পাঁচটি ছেলে পাশ দিয়ে যাচ্ছিল ওদের। সবার সামনের ছেলেটার নাম আফিফ। বিশ্রী হাসিমেত কথাটা ওই বললেছে। ওর কথায় বাকিরাও হাসছে, কিন্তু 2 সেকেন্ডের মধ্যে চুপ হয়ে গেল সব। হাঁটতে হাঁটতেই আফিফ মুখ থুবড়ে পড়ে গেছে ইট বিছানো পথে। শার্লি অবাক হলো। ছেলেগুলো কিছুটা সরে দাঁড়াতে ওর চোখ পড়ল অপর পাশে দাঁড়ানো তাঁতইয়ের দিকে। পরনে হাঁটুর ওপর অবধি লম্বা লাল সাদা রঙের গোলাকার কুর্তি, জিন্স, উঁচুতে ঝুঁটি করা, বুকে হাত গুজে সূক্ষ্ম দৃষ্টিতে আফিফের দিকে তাকিয়ে আছে ও। বিশ্বজয়ের হাসি দিল শার্লি। ওর বুঝতে বাকি নেই ওকে বাজে কথা বলার দায়ে তাঁতই আফিফকে পা বাঁধিয়ে ফেলে দিয়েছে। বড় বড় পা ফেলে আফিফের সামনে গিয়ে দাঁড়ালো ও। রুমানও এগোলো। তাঁতই বুক থেকে হাত ছেড়ে দিয়ে বলল, শার্লির পায়ের নিচে তোকেও বেশ মানাচ্ছে আফিফ। আফিফ ঠোঁটে আঙুল ছুঁয়ে দেখে সেখানে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। মাটিতে পড়ে দাঁতের আঘাতে কেটে গেছে বোধহয়। রাগ নিয়ে উঠে দাঁড়ালো। উচ্চতায় বেশ বড় মানুষটাকে ওভাবে দাঁড়াতে দেখে রোমন শার্লির কিছুটা পেছনে গিয়ে দাঁড়ালো। আফিফ তাঁতইয়ের দিকে আঙুল উঁচিয়ে বলল, তুই দিনকে দিন সীমা পার করছিস তাথই। এর জন্য একদিন প্রচুর পস্তাতে হবে তোকে। তোর আফিফের বলা শেষ করার আগে ওর পাশের জনের হাতের সিগারেটটা কেড়ে নিল তাথই। আফিফের তাক করে রাখা আঙুলে ছোঁয়ালো সিগারেটের জ্বলন্ত ডগাটা। তৎক্ষণাৎ আঙুল নামিয়ে নিতে বাধ্য হলো আফিফ। তাথই এক হাত বুকে বাঁধিয়ে তাতে সিগারেট ধরে রাখা হাতের কনুই ঠেকিয়ে শান্তশিষ্টভাবে বলল, ডোন্ট ইউ ডিয়ার আফিফ, আমাকে তাক করা ভালো কথাকেও আমি ছাড় দিই না, আর সেখানে তোর আঙুল তো। রাগে ফুঁসতে ফুঁসতে কিছুক্ষণ তাথইয়ের দিকে চেয়ে রইল আফিফ। তাথই বিন্দু মাত্র পাত্তা দিল না। ঘাড় কাত করে আগ্রহ ভরে তাকিয়ে রইল আফিফের দিকে। আফিফ ওর দল বল নিয়ে চলে গেল ওখান থেকে। শার্লি বলল, এই 6 ফুটের দানবটাকে একদিন বেধড় পেটাতে পারলে প্রচুর শান্তি পেতাম। শয়তান একটা। ও তোর দ্বারা হবে না, কিন্তু তুই একদম উচিত জবাব দিয়েছিস তাথই। তোর জবাবেও তোর মতোই পারফেক্ট। ওর কথা তাথইয়ের কানে গেল না। ও ওর হাতের সিগারেটের দিকে তাকিয়ে। কি সুন্দর ফোমের নীলের মতো বস্তুটার উপরিভাগ জ্বলছে। খালি চোখে দেখা যায় সেটা। যেখানে যাই কিছু জ্বলুক তা সবার চোখে পড়ে, কিন্তু মনের ভেতর জ্বলা তুষের অনল, হৃদয়ের রক্তক্ষরণ, বিষাক্ত জীবনে জ্বলা অঙ্গার, তা কারো চোখে পড়ে না। কেউ দেখে না সে দহন, কেউ না। বই ফেরত নিতে এসে কিছুটা দূরেই থেমে গেল তাজদীপ। প্রথম সেকেন্ডে অবাক হয়েছিল ক্যাম্পাসের তাথইকে দেখে, কিন্তু পরের মুহূর্তে আটকে যায় তাথইয়ের হাতে জ্বলন্ত সিগারেট দেখে। এক দৃষ্টিতে কিছুক্ষণ তাথইকে দেখে নিয়ে পেছনে ফিরল তাজদীপ। জোরপূর্বক হাসল। এক পলক সাদা মেঘের আকাশের দিকে তাকিয়ে হাঁটা লাগালো নিজের ক্লাসের উদ্দেশ্যে। ওর আনমনা মনটা হয়তো বলে উঠল, শি ইজ নট ইউর টাইপ তাজদীপ, শি ইজন্ট নট ইউর টাইপ অ্যাট অল। ক্যাফেটেরিয়ায় একটা গোল টেবিলে জড়সড় হয়ে বসে আছে শার্লি। ওর সামনের চেয়ারে আয়েশে বসে আছে আরও 2টো ছেলে। এদেরকে চেনেও। ফার্স্ট ইয়ারে এসে যাদের কাছে পরিচয় দিতে দিতে মুখে ফেনা উঠে যেত, এরা সেই সিনিয়র ভাই শান্ত আর টিটু। ঠিক পাশের টেবিলটায় পা ঠেকিয়ে বুকে হাত গুজে দাঁড়ানো তাজদীপ। শান্ত ওর কলেজের বন্ধু, আর টিটুর সাথে পরিচয় ঢাবিতে আসার পর আগের দিন শার্লি যে বইটা নিয়ে রেখেছে সে বইটা নেবার ওদেরকে সাথে করে এসেছে তাজদীপ। শার্লি টেবিলে থাকা বইটার দিকে অসহায়ভাবে তাকালো, তারপর মনে মনে নিজেই নিজেকে গালি দিল। ওর মোটা মাথায় যদি আগের দিন ঢুকতো এই বই অনার্স ফার্স্ট ইয়ারের না মাস্টার্স পড়ুয়াদের বই, তাহলে তো ও কখনো তাজদীপকে পকড়াও করতো না। ভুল করেও তাজদীপকে বলতো না আরও 2টো বন্ধু সমেত দেখা করে বই নিয়ে যেতে। তাজদীপ মিটমিটিয়ে হাসছে। ছেলেদের মতো বেশভূষায় মেয়েটার ভীতু ভীতু মুখটা দেখার মতো। শার্লি শুকনো ঢোক গিলল, হাত বাড়ালো টেবিলের উপরে ওর ফোনটার দিকে। টিটু ছোঁ মেরে ওর ফোনটা সরিয়ে নিল, আর শান্ত কফির মগ এগিয়ে দিয়ে বলল, আপু কি জুনিয়রদের সামনে স্টেজ ফিল করছেন? কফি খান, ইউ উইল ফিল বেটার।
আবারও ঢোক গিলল শার্লি। এই মুহূর্তে ওর তাথইকে খুব মনে পড়ছে। রুমন তাথই একটাও কখনো ভার্সিটিতে আসেনি। ও হলে থাকে বলে আগেই চলে এসেছে ক্যাম্পাসে। ক্যাফেতে বসেছিল, হঠাৎ করে শান্ত আর টিটু এসে ওর সামনে বসে যায়। ওদের সাথে তাজদিদকে দেখে শার্লির বুঝতে বাকি রইল না ওরা জুনিয়র না সিনিয়র হিসেবে ওর সাথে দেখা করতে এসেছে। রোমন কাঁধের কাপড়ের ব্যাগটা ঠিক করতে করতে ক্যাফেতে ঢুকলো। সেই সাথে গুনগুনিয়ে গানও গাইছে, বাতাস গুনগুন এসেছে ফাগুন। আচমকা একটা সার্ফ বয়ের সাথে ধাক্কা লাগে ওর। ছেলেটার হাতে খালি প্লেট ছিল কিছু। সরি ভাই বলেই ছেলেটা রুমনকে পাশ কাটায়। রুমন পেছন থেকেই ছেলেটাকে দেখতে দেখতে কানের পেছনে চুল আঙুল ঠেকিয়ে গাইল, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। আগুন? উচ্চ আওয়াজে কেবল আগুন শব্দটা শুনে সবাই রুমনের দিকে তাকালো। আর ওর দৃষ্টি তাজদিদের দিকে। কালো প্যান্ট, ইং করা হালকা নীল শার্ট, গোটানো বড় হাতা, টেবিলে ঠেস দিয়ে বসা তাজদিদকে নজরে পড়তেই আগুন শব্দটা জড়িয়ে বেরিয়ে গেছে ওর মুখ দিয়ে। রুমন কারো চাউনিকে গুরুত্ব দিল না। দেখলো শার্লির সাথে দুজন ছেলে বসা। ওদের দেখে খুশি হয়ে গেল রুমন। শার্লি ইশারায় দাঁত কিরমিরিয়ে বোঝাচ্ছে, আসিস না। কিন্তু কে শোনে কার কথা? রুমন এগিয়ে এসে ব্যাগটা টেবিলে রাখলো। শার্লির চেয়ারে কোণে ঠেকিয়ে দাঁড়িয়ে শান্ত আর টিটুর উদ্দেশ্যে বলল, কে তোমরা জুনিয়র? জি ভাইয়া, আমি শান্ত আর ও টিটু। অতি মাসুম একটা হাসি দিয়ে বলল শান্ত। ওদের নাম শুনে চেয়ার থেকে কোনোই ফসকে যায় রুমনের। এই নামে সিনিয়রদের নিয়ে শার্লি নিয়ম করে বদনাম গায়। রুবেটের মতো শার্লির দিকে তাকালো। শার্লি নির্বাক হয়ে বসে। টিটু উঠে দাঁড়িয়ে শার্ট টেনে ঠিক করলো। আর শান্ত শার্লির ফোনটা এগিয়ে দিয়ে বলল, কাইন্ডলি ফোনের লকটা খোলেন আপু, আপনার আইডি থেকে একটা ছোটোখাটো পোস্ট দিব। শার্লি বিস্ফোরিত চোখে চাইল। শান্ত এক পলক তাজদিদের দিকে তাকালো। শার্লির ভীতগ্রস্ত চেহারা দেখে দুজনেই নিঃশব্দে হাসছে। শার্লি বলল, ভুল হয়ে গেছে ভাইয়া, আর এমন হবে না। ভুল যখন করেছেন মাসুল দিন আপু, আর হবে কি হবে না সেটা নিয়ে কথা হচ্ছে না এখানে। ভাইয়া প্লিজ, আমি লক খুলুন, নাইলে আমি আরও ভয়াবহ স্টেপ নেব। শান্তশিষ্ট ভঙ্গিতে বলল শান্ত। আর কিছু বলার সাহস হলো না শার্লির। রুমন বুঝলো পরিস্থিতি সামাল দিতে তাথইকে কল করা প্রয়োজন। বিড়বিড়িয়ে কাঁধে ঝোলানো কাপড়ের ব্যাগটায় হাত ঢোকাতে যাচ্ছিল ও, কিন্তু খপ করে ওর হাত ধরে ফেলে টিটু। হাত মুড়িয়ে ওরই পিঠে ঠেকাতে আওয়াজ করে ওঠে রুমন। টিটু পুরাই বোকা বনে। রুমনের মুখনিসৃত এই আওয়াজটা মোটেও ব্যথাতুর আওয়াজ ছিল না। তৎক্ষণাৎ রুমনের হাত ছেড়ে দিয়ে দুপা সরে দাঁড়ালো। শান্তকে বলল, এটা কি জিনিস? শান্ত নিজের কপাল চেপে ধরে চেহারা আড়াল করলো। শার্লিকে ভয় দেখাতে এসে ওদের নিজেদেরই নাক মুখ ডুবেছে। শার্লি লক খুলে ফোনটা আবারও শান্তর দিকে বাড়িয়ে দিল। এতক্ষণ চুপ থাকলেও তাজদিদ সোজা হয়ে দাঁড়ালো। এবারে এগিয়ে গিয়ে শার্লিকে থামিয়ে বলল, হয়েছে, ফোন দিতে হবে না। শার্লি অবাক চোখে চাইল। তাজদিদ চমৎকার একটা হাসি দিয়ে বলল, কোনো পোস্টার দেবে না, জাস্ট ভয় দেখানোর চেষ্টা করছিল। বাই দ্য ওয়ে, তোমাকে দেখে তো অনেক সাহসী মনে হয়। আমি সত্যি গতদিন তোমার কথায় আর অ্যাটিটিউডে ভয় পেয়ে গিয়েছিলাম। তাহলে আজ তুমি এইটুকুতে ভয় পেয়ে গেলে কেন? পাশের চেয়ারে বসে কফিতে চুমুক দিল তাজদিদ। শার্লি চেয়ে দেখে শান্ত উঠে একদম দরজার কাছে চলে গেছে। টিটুর সাথে দাঁড়িয়ে কফি খেতে খেতে কথা বলছে। তাজদিদ টেবিলের বইটা নিয়ে পাতা উল্টাতে উল্টাতে বলল, এনিওয়েজ, আই সাজেস্ট সাহসটা অন্যায়ের বিরুদ্ধে দেখানোর জন্য তুলে রাখো। জুনিয়রকে বদার করে শুরুতেই ভয় দেখিয়ে মুষড়ে দেওয়ার কাজে না। বিশ্ববিদ্যালয় অনেকের অনেক সাধনার জায়গা। প্রতিটা স্টুডেন্ট হাজারো স্বপ্ন নিয়ে এই আঙিনায় পা রাখে। সো ওদেরকে সযত্নে স্বাগত জানাতে শেখো, র্যাগিংয়ের সাথে পরিচয় করিয়ে না। বলা শেষ হতে না হতেই একটা সার্ভ বয় তাজদিদের পাশে এসে দাঁড়ায়। তার হাতে বিলের কাগজ। ছেলেটা কাগজটা তাজদিদের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ভাইয়া আপনার বিলটা।
2400 টাকার বিলের কাগজ দেখে তাসদিদ ভ্রু কুচকালো। কফি ছাড়া এখনো কিছুই খায়নি ওরা। কিঞ্চিত বিস্ময় বলল, কিন্তু আমি তো কেবল 3টা কফি। হ্যালো সিনিয়র ভাইয়া। আওয়াজ শুনে পাশে তাকালো তাসদিদ। একটা কোকাকোলার কাচের বোতল হাতে ওদের দিকেই এগুচ্ছে তাথই। পরনে হালকা গোলাপি রঙের কুর্তি আর কালচে নীলাভ ধুতি। তাসদিদ দৃষ্টি সরালো। প্রয়োজন হোক বা না হোক, তাথইয়ের ওড়না না পরার বিষয়টা ওর মোটেও ভালো লাগে না। ওদিকে তাথইয়ের শরীরে রক্তের পরিবর্তে যেন রাগের উষ্ণ প্রবাহ। শান্ত যখন শার্লির ফোন নিচ্ছিল তখনই এসেছে ও। তারপর সবটা দেখে শুনে ওর বুঝতে সময় লাগেনি কী ঘটেছে। শার্লিকে ভয় দেখাচ্ছে ওরা। প্রত্যুত্তরে তাসদিদের নাম করে 4টে টেবিলের খাবার অর্ডার করে দিয়েছে ও। এগিয়ে এসে তাসদিদের ঠিক সামনের চেয়ারটায় বসলো তাথই। শক্ত গলায় বলল, জুনিয়রের ফোনের লক খোলাতে পারেন, আর জুনিয়রকে ট্রিট দেবেন না? তা কি করে হয় বলুন তো? মহামান্য সিনিয়র ভাই মিস্টার তাসদিদ ওয়াসির। তাসদিদ চোখ তুলে তাকালো। বিলের কাগজটা নিয়ে 5টা 500 টাকার নোট পুড়ে দিল সেখানে। ঠোঁটে পুনরায় সেই চমৎকার হাসি ফুটিয়ে সার্ভ বয়কে বলল, 100 এক্সট্রা আছে। আরেকটা কোক দিয়ে ওর মাথা ঠান্ডা করা। ম্যাডাম ইজ অন ফায়ার। শেষ কথাগুলো বলার সময় তাথইকে আপাদমস্তক দেখেছে তাসদিদ। সেই সাথে তাথইয়ের সর্বাঙ্গে আগুনও ধরিয়ে দিয়েছে যেন। তাসদিদ কাঁধে ব্যাগ নিয়ে শার্লি আর রুমনকে হাসি মুখে বাই বলে চলে গেল। তাথই টেবিলে রাখা হাত শক্ত মুঠো করে নেয়। শক্ত হয়ে বসে তাকিয়ে রয় তাসদিদের চলে যাওয়ার দিকে। তাসদিদের অন ফায়ার কথাটার জবাব না দেওয়া অবধি ওর শান্তি নেই, স্বস্তি নেই। ক্লাস শেষে ক্লাসের বাইরে বেরোতে বাইরের ঝুম বৃষ্টি চোখে পড়ে তাসদিদের। বৃষ্টির বেগ দেখে আপনা আপনি কপালে হাত চলে যায় ওর। কাছে ছাতা নেই, শুধু বাস অবধি যাওয়া দরকার। নিচে ঠোঁট কামড়ে ধরে কিছু একটা ভাবলো তাসদিদ। পরে পকেট থেকে রুমালটা বের করে মাথায় দিল। কপালের দিকটায় হাত রেখে বড় বড় পায়ে পেরিয়ে আসলো বিভাগের সামনের মাঠটা। পরে দৌড় লাগালো মূল সড়কের দিকে। সারি ধরে ভার্সিটির দ্বিতল লাল বাসগুলো বেরিয়ে যাচ্ছে। বৃষ্টির মাঝে একাধিক বাসের ভিড়ে নির্দিষ্ট বাসটা খুঁজছিল তাসদিদ। না পেয়ে ফুটপাতের যাত্রী ছাউনিতে উঠতে যাবে। ঠিক সেই সময় একটা গাড়ি পাশ দিয়ে যাওয়ার সময় ভিজিয়ে দিয়ে যায় ওকে। তাসদিদ বাঁকা হয়ে নিজের বুকের দিকে তাকালো। এমনিতেও বৃষ্টির জন্য অনেকটা ভিজে আছে ও। তার উপর রাস্তার পানি রীতিমতো সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়েছে। তীব্র বিরক্তিতে তাসদিদ কয়েক হাত দূরের ছাই রঙা ল্যাম্বরগিনি হিউরাক্যান গাড়িটার দিকে তাকালো। চেঁচিয়ে বলল, হে স্মোকি নাগাটার বংশধর, ভার্সিটি এরিয়ায় এত জোরে গাড়ি চালানোর নিয়ম নাই, জানেন না? ব্রেক কষে গাড়ি থামালো তাথই। ইচ্ছে করেই গাড়িটা দ্রুত চালিয়েছে ও। ফ্রন্ট সাইড সিটে তুলল, কানে হেডফোন গুঁজে মোবাইলে ব্যস্ত ছিল। বোনকে গাড়ি থামাতে দেখে ও ফোন থেকে চোখ তুলল। ক্লাস শেষে টঙে দাঁড়িয়ে সিগারেট ধরাচ্ছিল তুল্য। হুট করে তাথই এসে ওর সিগারেট কেড়ে ড্রেনে ছুঁড়ে মারে। কারণ বৃষ্টির জন্য অম্বুনি থেকে তুল্যর জন্য গাড়ি আসবে না আজ। তুল্য ড্রাইভ করা পছন্দ করে না, ড্রাইভারই গাড়ি করে ওকে আনা নেওয়া করে। অন্যদিকে গাড়ি আর ড্রাইভিং তাথইয়ের প্রাণ। তাথই সবখানে নিজে ড্রাইভ করে চলাচল করে। তৈয়ব আলফেজ তাই তাথইকে বলে দিয়েছেন আজ তুল্যকে নিয়ে বাসায় ফিরতে। যেহেতু তাথই ওর গাড়িতে সিগারেটের ঘ্রাণ সহ্য করতে পারবে না, তাই তুল্যর এখন সিগারেট খাওয়া চলবে না। উপায়ন্তর না দেখে চুপচাপ গাড়িতে উঠে বসেছে তুল্য। এখন গাড়ি থামিয়ে তাথই শক্ত চোখে লুকিং মিররের দিকে তাকিয়ে আছে। তুল্য বলল, হোয়াট, গাড়ি থামালি কেন? ইচ্ছে হয়েছে থামিয়েছি। নির্বিকার চিত্তে জবাব দিল তাথই। ও দৃষ্টি তাসদিদের দিকে। গাড়িটাকে থামাতে দেখে তাসদিদ আর কিচ্ছু বলল না। ফুটপাতের যাত্রী ছাউনিটাতে দাঁড়িয়ে রুমাল মাথা থেকে নামিয়ে পানি ছেড়ে শার্ট ঝাড়তে লাগলো ও। তুল্য কিছু বলতে যাবে, তাথই নিজের সিট বেল্ট খুলতে লাগলো। কপাল কুঁচকে আসলো তুল্যর। এমনিতেও তাথইয়ের জেদ বুঝতে ওর সময় লাগে না। ওকে বৃষ্টির মাঝে গাড়ি থেকে নামতে দেখে আরও গাঢ় হলো ওর ধারণা। তুল্য বৃষ্টির বেগ দেখে নিল, অনেক বেশি বৃষ্টি। বলল, এই বৃষ্টিতে নামছিস কেন? বাসায় চল, আমার তাড়া আছে। আমি আটকাইনি তোকে, চলে যা। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। স্পষ্ট জবাব দিয়ে গাড়ি থেকে নামলো তাথই।
শব্দ করে লাগিয়ে দিল গাড়ির দরজাটা। সে আওয়াজ কানে আসে তাসদিদের। চোখ তুলে তাকিয়ে দেখে গাড়ির পাশে দাঁড়িয়ে ভিজছে তাথই। ওর ভেজা চুল এলোমেলোভাবে ছড়িয়ে আছে। তাসদিদ কিছুটা অবাক হলো। গাড়িটা তাথইয়ের হবে, ভাবতে পারেনিও। তাথই পায়ের উঁচু হিলটা খুলে হাতে নিল। তারপর খালি পায়ে পিচঢালা পথে এগোলো তাসদিদের দিকে। দৃষ্টি নামিয়ে নিল তাসদিদ। ভিজতে ভিজতে একদম ওর সামনে এসে দাঁড়ালো তাথই। ছাউনির বাইরেই দাঁড়ালো। দাঁতে দাঁত চেপে বলল, আমার গাড়ি, আমি যেভাবে খুশি সেভাবে ড্রাইভ করব। আমাকে স্পিড শেখানো তুমি কেউ নও। তাসদিদ চরম বিস্ময়ে চোখ তুলল। ঠিক ভুল, সিনিয়র জুনিয়র, ভদ্রতা, ব্যবহার, রাগের বশে সব ভুলে বসেছে এই মেয়ে। বুঝলো তাথই প্রতিশোধ পরায়ণ মুড়ে আছে। ফু দিয়ে শ্বাস ছেড়ে নিজেকে সামলে নিল তাসদিদ। বলল, তুমি ভুলে যাচ্ছ আমি তোমার সিনিয়র। সেটা ক্যাম্পাসের ভেতর, ক্যাম্পাসের বাইরে কেউ না তুমি। আঙুল উঁচিয়ে কিছু একটা দেখালো তাথই। ওর আঙুল বরাবর তাকিয়ে তাসদিদ নিজের কপাল চেপে ধরল। এদিক ওদিক ঘুরে নিজেকে সামলানোর চেষ্টা করলো। মূলত তাথই ওকে একটা সাইনবোর্ড দেখিয়েছে। সেখানে লেখা বিশ্ববিদ্যালয় এরিয়া, যার মানে ওরা এখন ক্যাম্পাসের বাইরে। কয়েক পা এগুলোই ক্যাম্পাস। এটুকু দূরত্বে এসে যে মেয়ে বলে তুমি ক্যাম্পাসের বাইরে, তাই এখন তুমি আমার সিনিয়র নও, এমন পাগল মেয়ে দুনিয়ায় আর দুটো আছে বলে ওর মনে হয় না। কথা বাড়াবে না বলে তাসদিদ লম্বা দম নিল। স্থির হয়ে দাঁড়ালো সে। বলল, কি চাও? তাথই আটকে গেল। অপ্রস্তুত হয়ে চোখ নামিয়ে নিল ও। বুঝে উঠতে পারল না ও ঠিক কী চায়। কী মনে করে পর মুহূর্তে চোখ তুলে তাকালো তাথই। চেঁচিয়ে বলল, তাথই আলফেজের কিছু চাওয়ার প্রয়োজন হয় না। অ্যান্ড ইউ লিসন, আমাকে দেবার মতো যোগ্যতাটাও নেই তোমার। গট ইট? তাথই চলে আসছিল। দুপায়ে এগোতেই পেছন থেকে আকস্মাৎ ওর সামনে এসে দাঁড়ায় তাসদিদ। বৃষ্টিতে পুনরায় ভিজে উঠতে শুরু করে ওর হালকা নীল শার্টটা। তাথই চোখ তুলে চায় ওর দিকে। তাসদিদ আরেক পা এগিয়ে বলল, আমি তোমাকে কি দেবার যোগ্যতা রাখি? ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট মিস তাথই আলফেজ। ইউ। তাথই তীব্র রাগে আঙুল উঁচিয়ে কিছু বলতে উদ্যত হয়েছিল, কিন্তু ওকেই সুযোগ দেয়নি তাসদিদ। তার আগেই একদম হুট করে তাথইয়ের মুখের ওপর কিছু ছুঁড়ে মারল। ঘাড় ঘুরিয়ে চোখ খিচে বন্ধ করে নিল তাথই। পরে চোখ খুলে দেখে ওর কাঁধের ওপরে ভেজা চুলে দুটো শিউলি ফুল লেগে আছে। অগ্নিচক্ষু করে তাসদিদের দিকে তাকালো। বরাবরের মতো আজও সে চাউনিকে পাত্তা দিল না তাসদিদ, বরং তাথইয়ের দিকে আর একটু এগিয়ে কিঞ্চিত ঝুঁকে বলল, রাগ কমাও রাগান্বিতা, রাগ মনের জন্য হানিকারক। বলা শেষে এক মুহূর্ত দেরি করেনি তাসদিদ। ঠিক ওই সময়ে ওর কাঙ্ক্ষিত বাস যাচ্ছিল রাস্তা দিয়ে। লাফিয়ে ফুটপাত থেকে নেমে চলমান বাসে উঠে পড়ল। বৃষ্টির প্রকোপে তাথইয়ের রাগ মিশ্রিত অশ্রু দেখা গেল না। তুমুল বৃষ্টিতে দাঁড়িয়ে দুহাত মুঠো করে ও এক দৃষ্টিতে তাকিয়ে রইল দ্বিতল লাল বাসের সামনের গেটে। কিন্তু সেখানে দাঁড়ানো বেপরোয়া মানুষটার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই ওর চাউনিতে। এক হাতে গেটের হাতল ধরে আরেক হাতে মাথার ভেজা চুল উল্টে দিল তাসদিদ। কি মনে করে তাকালো তাথইয়ের দিকে। বৃষ্টির মাঝে দাঁড়ানো মেয়েটার রাগী জেদি অনড় অবস্থা আটকে দেয় ওর দৃষ্টিকে। তাসদিদ শক্ত মুঠো করে নেয় বাসের দরজার হাতল। বাসের পেছনের গেটের ছেলেগুলোর গলায় তখন সমস্বরে গান, একগুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে, একগুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে। প্রায় 5 মিনিট যাবৎ তুল্য অনবরত হর্ন দিয়ে যাচ্ছে, কিন্তু তাথই ওভাবে বৃষ্টির মাঝে দাঁড়িয়ে এক চুল নড়ছেও না। অন্য কোনো উপায় না দেখে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল তুল্য। উল্টো দিকে চালিয়ে তাথইয়ের পাশে এনে দাঁড় করালো গাড়িটা। আরও 2 বার হর্ন দিয়েও তাথইয়ের হেলদোল পেল না ও। তুল্য গাড়ির জানালার কাঁচ নামালো, গা ছাড়াভাবে বলল, ছেলেটা যেভাবে তোর সেলফ অবসেশন পিষে দিয়ে গেল, তোর ড্যাডের আলিশান বাড়ি, আলিশান ওয়াশরুমের শাওয়ার তোকে ঠান্ডা করতে পারবে বলে আমার তো মনে হচ্ছে না। তার চেয়ে বরং তুই এই বৃষ্টিতে এইভাবেই মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাক। ওপরওয়ালার রহমতের পানিতে যদি তোর মাথাটা একটু ঠান্ডা হয়। তাথইয়ের কর্ণগোচর হয় কেবল প্রথম লাইনটা। তাসদিদ তোর আত্মবোধকে পিষে দিয়ে গেছে। মস্তিষ্ক শিরশিরিয়ে ওঠে ওর। ক্ষিপ্ত বাঘিনীর মতো জানালা দিয়ে তুল্যর টি শার্টের কলার চেপে ধরল তাথই।
ওর এই হেন কাজে তুল্য পুরোপুরিভাবে হক চুকিয়ে যায়। বড় বড় চোখে তাকায় কলার মুঠো করে রাখা তাথইয়ের হাতের দিকে। তাথই বলল, ড্রাইভিং সিটে বসার সাহস কি করে হলো তোর? কলার ছাড় তাথই। না, ছাড়বো না। হাউ ডিয়ার ইউ টু টাচ মাই কার অ্যান্ড হাউ ডিয়ার ইউ টু ড্রাইভ ইট, ড্যাম ইট, হাউ ডিয়ার ইউ! চেঁচিয়ে উঠল তাথই। বৃষ্টির জন্য চোখের জল দেখা না গেলেও তুল্য ওর গলা শুনে বুঝলো রাগ সহ্য করতে না পেরে তাথই কাঁদছে। অথচ তুল্য এটাও জানে এত বেশি রাগের মতো কিছু ঘটেইনি এখানে। তাথই নিজের ছেলেটার গায়ে বৃষ্টির পানি ছিটিয়েছে। ছেলেটা যদি চাইতো অনেক বাজেভাবে প্রতিক্রিয়া দেখাতে পারতো, কিন্তু সে তা করেনি। উল্টো মুঠো ভর্তি ফুল ছুঁড়ে গেছে তাথইয়ের চেহারায়। আর এই সবটুকুতে তাথইয়ের রাগের একমাত্র কারণ ছেলেটা ওর আত্মকেন্দ্রিকতায় ঢুকে পড়েছে। আমিই সঠিক, এর বাইরে ভাবতে না জানা তাথই আলফেজকে প্রত্যুত্তর করেছে। তুল্য ঝাড়া মেরে নিজের কলার ছাড়িয়ে নিল তাথইয়ের হাত থেকে। তারপর সরে গিয়ে পাশের সিটে বসে জানালা দিয়ে বাইরে দৃষ্টিক্ষেপ করলো। তাথই ভেজা শরীরে গাড়িতে চড়ে বসে। গাড়ি স্টার্ট দিয়ে ফেরে অম্বুনিরে। গাড়ির বাইরে পা রেখে মুখে সিগারেট গোজে তুলল। লাইটার দিয়ে আগুন ধরিয়ে মুখ ভর্তি ধোঁয়া ছাড়লে। তৈয়ব আলফেজ কোমরের পেছনে দুহাত গুছে দরজায় দাঁড়িয়েছিলেন। তুল্য বাসায় ঢোকার আগে একবার চোখ উল্টিয়ে তাকালো বাবার দিকে। মুখ থেকে সিগারেট নামিয়ে তাচ্ছিল্য বলল, অম্বুনিরে আবার বজ্রপাত হবে। তুল্য ভেতরে চলে যায়। ওর হাসিটা দেখে তৈয়ব আলফেজের বুঝতে সময় লাগলো না তাথই আজ আবারও খেপেছে। চোখ বন্ধ করে নিলেন উনি। তাথই গাড়ি থেকে নেমে নাক ডলতে ডলতে বাসায় ঢুকলো। দু দণ্ডের মধ্যে ভাঙার আওয়াজ আসে ভেতর থেকে। তৈয়ব আলফেজ ভেতরে এগোলেন। তাথই সিঁড়ি বেয়ে নিজের ঘরে এগোচ্ছে। যাওয়ার আগে ড্রয়িং রুমের বড় ফুলদানিটা ভেঙে গুড়িয়ে গিয়ে গেছে ও। ক্ষুদ্রশ্বাস ফেলে নিজের ঘরে চলে গেলেন তৈয়ব আলফেজ। ঝড়ঝঞ্ঝার রাত পেরিয়ে ভোর হয়। ভোর গড়ায় বেলা 11টায়। তুল্য ভার্সিটি যাবে বলে বেরোয় রুম থেকে। ব্যাগ কাঁধে নিয়ে সিঁড়ি দিয়ে নামছিল। ড্রয়িং রুমে তাকিয়ে দেখে আগের দিন তাথই যে বড় ফুলদানিটা ভেঙেছে সেখানেই নতুন আর একটা ফুলদানি এনে রাখা হয়েছে। ডাইনিংয়ে তাকিয়ে দেখে সেখানে বসে জুসের গ্লাস নিয়ে তৈয়ব আলফেজ ফাইল দেখছেন। তুল্য নিচে নেমে বলল, তোমার মেয়ে বেরিয়েছে? না। নিজের কাজে ব্যস্ত থেকে বললেন তৈয়ব আলফেজ। তুল্য ঘৃণাসূচক চাউনিতে তাকালো বাবার দিকে। অম্বুনিরের একটা সুতো নষ্ট হলেও তৎক্ষণাৎ সেটা ঠিক করে নেয় এই লোকটা। অথচ তার নিজের ছেলে মেয়ে দুটোই যে নিঃশেষ হতে চলেছে তাতে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই তার। রাগ নিয়ে সামনের চেয়ারটায় লাথি মারল তুল্য। আবারও ওপরে গিয়ে তাথইয়ের ঘরের সামনে দাঁড়ালো। বন্ধ দরজার এপার থেকে ডাক লাগালো, তাথই ভার্সিটি যাবি না? মিড আছে আজ। জবাব এলো না। তুল্য আবারও ডাকলো, তাথই ক্যাম্পাসে যাবি না? এবারও জবাব এলো না। তুল্যর কপালে ভাঁজ পড়ে। তাথই বলে দরজায় হাত রাখতেই টের পায় দরজা খোলা। কিছুটা অবাক হয়ে দরজা ঠেলে ভেতরে চোখ বোলায়ও, কিন্তু ভেতরের অবস্থা দেখেই মাথা ঘুরে ওঠে ওর। তাথই বিছানায় হাত রেখে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে মেঝেতে বসে আছে। আগের দিন ও যে জামা পরে ভিজেছিল সেই জামাই ওর পরনে। তুল্য ড্যাম বলে কাঁধের ব্যাগ মেঝেতে ছুঁড়ে মারে। ছুটে এসে হাঁটুতে বসে যায়। তাথইয়ের গায়ে হাত দিতেই টের পায় ওর শরীরে অসহনীয় উত্তাপ, জ্বরে গা পুড়ে যাওয়া অবস্থা। তুল্য দিশেহারা হয়ে যায়, চিৎকার করে ওঠে, মিস্টার আলফেজ! নিচতলায় বসা অবস্থায় কেঁপে ওঠেন তৈয়ব আলফেজ। হন্তদন্ত হয়ে পা বাড়ান তাথইয়ের ঘরের দিকে। আকস্মাৎ উষ্ণতার আবেশ পেতে কাঁপতে শুরু করে দেয় তাথই। উচ্চস্বর শুনে বিড়বিড় করে কিছু বলতে থাকে। তুল্য কি করবে ভেবে পায় না। নিজের ফোন হাতে নেয়, কিন্তু অ্যাম্বুলেন্সের নাম্বার নেই ওর কাছে। রাগে চোখ ফেটে জল গড়ায় তুল্যের। নিজেকেও তীব্র অসহায় লাগছে। তাথই চোখ বন্ধ রেখে জ্বরের ঘুরে বলে চলেছে, যেও না মম, মম প্লিজ যেও না। তুলো প্লিজ মমকে আটকা। ড্যাড মমকে থামাও, যেতে দিও না। মম মম। তুল্য থেমে যায়। সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু যদি কথা বলতে জানতো তাহলে হয়তো আজ ওরা মা ছাড়া হতো না। এভাবেই হয়তো আর্তনাদ করে করে ওই মহিলাকে আটকে দিত তাথই আবারও বলে, তুলো প্লিজ যাস না, প্লিজ যাস না তুলো, আমি একা হয়ে যাব। প্লিজ আমার ছেড়ে যাস না প্লিজ। তুল্যর চোখ বেয়ে জল গড়াতে লাগলো, বিরামহীন। তাথই বড় বড় দম নেয়। ওর বন্ধ চোখের কোনা বেয়ে জল পড়াচ্ছে।
শরীর জ্বলছে, তবু অতি কষ্টে চোখ মেলল ও। জল ভরা আবছা চোখে ভাইকে দেখে লম্বা শ্বাস ছেড়ে বলল, মম টাকার লোভে দ্বিতীয় বিয়ে করলো, আমায় অতিরিক্ত ভেবে ফেলে চলে গেল সে। ড্যাড নিজের স্বার্থে আমায় বাঁচিয়ে রাখলো, তুইও নিজের স্বার্থ খুঁজতেই বিদেশ গেলি। অন্তু আমায় কোনো দিনই ছাড়বে না, লোভ দেখিয়েছিল। বেটার অপশন পেয়ে সেও চলে গেল। তোরা সবাই স্বার্থপর, সবাই সবাই। বলতে বলতে জ্ঞান হারায় তাথই। তুল্য স্তব্ধ। তৈয় বালফেস ততক্ষণে দরজায় এসে দাঁড়িয়েছেন। দেখলেন রুমি তাথই তুল্যের কোলে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। ভেতরে না এসে পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করলেন উনি। হসপিটালে কল লাগালেন অ্যাম্বুলেন্সের জন্য। বিকেল 4টা। 3তলা বাড়িটার দোতলায় ড্রয়িং রুমে বসে আছে তাসদিদ। ওর সামনের টি টেবিলে 4 প্রকারের মিষ্টান্ন পিঠা, 6 প্রকারের ফলসহ হরেক রকমের ব্যঞ্জন সাজানো। বাড়ির মালিক সৈয়দ সাহেব ওর পাশের সোফায় বসে। 3 দিন ক্লাসের পর আজকের দিনটা অফ ডে ছিল তাসদিদের। ওয়াসিফ সাহেব তাই আজই ওকে সৈয়দ সাহেবের বাসায় পাঠিয়েছেন রিঙ্কিকে পড়ানোর উদ্দেশ্যে। খুব বেশি হলেও মিনিট 5 হলো বাসায় ঢুকেছে তাসদিদ। এর মাঝে মিসেস সৈয়দ ট্রে ভর্তি করে এসব সাজিয়ে দিয়ে গেছেন ওর সামনে। সৈয়দ সাহেব নিজেও ব্যস্ত হয়ে পড়েছেন। খাবারের মধ্য থেকে এটা ওটা তাসদিদকে এগিয়ে দিচ্ছেন আর নেওয়ার জন্য জোরে জোরে করছেন। সৌজন্য দেখাতে তাসদিদ জোরালো হাসি দিয়ে বারণ করছে বা কোনো কমটা একটু একটু করে সবই মুখে তুলছে। সৈয়দ সাহেব জার্মানিতে বসবাসরত ছিলেন। ওখানকার কথা বলতে বলতেই পাস্তার হাফ প্লেটটা তাসদিদের দিকে এগিয়ে দিলেন উনি। তাসদিদ আর খাবে না বলে এবারে বারণ করতে উদ্যত ছিল। সৈয়দ সাহেব আগের কথা থামিয়ে বললেন, ওহ তাসদিদ, এই পাস্তাকে কিন্তু মানা করো না, এটা স্পেশাল, খেয়ে দেখো তো কেমন হয়েছে। তাসদিদের আর বারণ করা হয়ে উঠল না। ও নিজেও জানে নির্দিষ্ট কারণে ভদ্রলোক ওকে অনেক বেশি ভালোবাসে, আর তাসদিদ চায় সে কারণ খণ্ডন করতে। শুধুমাত্র উনি মুখে কিছু বলেননি বলে বলা হয়ে ওঠেনি ওর। পাস্তার প্লেট হাতে নিল তাসদিদ, হেসে বলল, আন্টি বানিয়েছে, নিঃসন্দেহে ভালো হয়েছে, তবে এসবের কিন্তু কোনো দরকার ছিল না। তোমরা এরকম ব্যস্ত কেন হচ্ছে বলো তো? ব্যস্ত হইনি, কারণ এসব আম্মু একা বানায়নি তাসদিদ। তাসদিদ চোখ তুলে চাইল। রিঙ্কির বড় বোন রোজি ওর সামনে এসে দাঁড়িয়েছে। রোজি কলেজে তাসদিদের ক্লাসমেট ছিল। বিয়ে হয়েছে কলেজে থাকতেই। স্বামী সরকারি চাকরিজীবী। আপাতত সন্তান সম্ভবা সৈয়দ সাহেব বিদেশ থাকতে ভালো পাত্র পেয়ে রোজির বিয়ে দিয়ে দেন। গর্ভাবস্থার শেষ সময়টার জন্য বাবার বাড়িতে এসেছে রোজি, আর ঠিক এই সময়টাতে দেশে ফিরেছেন সৈয়দ সাহেব। তাসদিদ হাতের পাস্তার হাফ প্লেট সামনের টি টেবিলে রাখলো, হাসি মুখে বলল, আরে রোজি, কেমন আছো? রোজি এক পলক বাবার দিকে তাকালো, তারপর পেটে হাত বুলিয়ে মলিন হেসে বলল, যেমন দেখছো আছি তেমনই। তাসদিদ দ্রুততার সাথে ওকে বসতে ইশারা করলো। বাবার পাশে গিয়ে বসলো রোজি। তাসদিদ বলল, অনেকদিন পর দেখলাম তোমাকে, বদলে গেছে অনেক। তোমাকেও অনেকদিন পর দেখলাম, তবে তুমি একটু বদলাওনি। এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল রোজি। তাসদিদের হাসিটা কমে আসলো। রোজির মলিন হাসিটা কেমন একটা আক্ষেপ। তাসদিদ সেটাকে মনের ভুল ধরে নিয়ে জোরপূর্বক হাসলো, বলল, আমার কথা ছাড়ো, তুমি কবে এসেছো সাভার? দুলাভাই কেমন আছে? আছে ভালোই। উত্তর দিয়ে রোজি দৃষ্টি সরিয়ে নিল। এমন অভিমানী জবাব শুনে আবারও কিছুটা থেমে যায় তাসদিদ। সৈয়দ সাহেব এতক্ষণ চুপ থাকলেও এবার মুখ খুললেন। গমগমে গলায় বললেন, আরে তাসদিদ, পাস্তা খাচ্ছ না যে? এটা কিন্তু রিঙ্কি বানিয়েছে, খেয়ে দেখো না কেমন হয়েছে। তাসদিদ আবারও পাস্তা হাতে নিল। বাবার দিকে তীব্র অভিমানী দৃষ্টিক্ষেপ করল রোজি। ও ছোটবেলা থেকে অনেক চাপা স্বভাবের মেয়ে। এত বেশি চাপা স্বভাবের চেয়ে ওর নিজের বাবা মাও কোনোদিন ধারণা করে উঠতে পারেনি একসাথে স্কুল কলেজে পেরোনো তাসদিদ ওর কিশোরী মনে প্রথম প্রেম। টাকা আর চাকরি দেখে কলেজে থাকতেই রোজির বিয়ে ঠিক করে ফেলেছিলেন সৈয়দ সাহেব। রোজির জন্য এটা কত বড় ধাক্কা ছিল তা কেবল ওই জানে। আর সেই সময় তাসদিদ ও কলেজে পড়ুয়া। বাবার কাছে নিজের অনুভূতি বলার সাহস হয়ে ওঠেনি রোজি। ও ভাগ্য মেনে নিয়েছিল, কিন্তু বরাবরের মতোই ভাগ্য ওর সহায় ছিল না। বড়লোক ঘর কেবল ওকে মাথা গোজার ঠাঁই দিয়েছে, সংসার দেয়নি। টাকাওয়ালা বর কেবল ওকে বিলাসবহুল জীবন দিয়েছে, ভালোবাসা দেয়নি। অথচ ও চেয়েছিল প্রীতি কার্নিশের মতো
একটা সুখের নীল, তাজদিদের মতো একটা উজ্জ্বল হাসি খুশি মানব হয়নি কোনোটাই। কিন্তু ভাগ্যের পরিহাস এমনই যে সেই তাজদিদকেই ওরই ছোট বোনের জন্য ঠিক করতে ওর বাবা মা উঠে পড়ে লেগেছে। অবশ্য পড়বেই বা না কেন, রিঙ্কি তো আর রোজই নয়। রিঙ্কি কিছু চেয়েছে আর পায়নি এমন ঘটনা খুবই বিরল। ও জানে ওর বাবা মা সব সময় ওর সব জেদ পূরণে উদ্যত। ক্লাস 10-এর মডেল টেস্ট পরীক্ষার আগেও বাসায় জানায় তাজদিদকে ওর পছন্দ। শুধু জানাই বললে ভুল হবে, রীতিমতো ধমকি দিয়েছিল রিঙ্কি তাজদিদকে না পেলে ওনাকে সুইসাইড করবে। সৈয়দ সাহেব দেশের বাইরে ছিলেন, মেয়ের কথা মেনে নেওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না তার। এমনিতেও তাজদিদকে বেশ পছন্দ করেন তিনি, তাই দ্বিমত করেননি। তবে তারও শর্ত ছিল, তাজদিদের চাকরি না হওয়া অবধি ওয়াসির সাহেবকে বিয়ে নিয়ে কিছুই বলবেন না। ততদিন তাজদিদের সাথে সম্পর্ক গাঢ় করার উদ্দেশ্যই মূলত রিঙ্কিকে পড়াতে বলেছেন তিনি। রিঙ্কির মতো জেদি হতে পারলে হয়তো আজ রোজির জীবনটাও অন্যরকম হতো। এমনটা ভাবতেই টুপ করে চোখ পেয়ে এক ফোঁটা জল গড়ায় রোজির। স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।